أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Welcome back to my YouTube channel. Today I'm going to share with you previous day before and after analysis on what was happened and how this will be happen. Actually গতকালকে মার্কেটের যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টাম কিভাবে এখান থেকে মার্কেট ডাউনে আসলো এটা ছিল আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস। একটু খেয়াল করেন, যদি লার্নিং পারপাস হিসাবে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, আর যদি দেখার মতন দেখলেন তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন না। একটু মনোযোগ দেন। বেসিক্যালি মার্কেটটা তখন ছিল এই জায়গাতে, এই টপ লেভেলে, যখন আমি এই অ্যানালাইসিসটা ক্রিয়েট করি, টেকনিক্যাল অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসে কি ছিল এই একটু খেয়াল করেন। এদিকে বাম পাশে ছিল একটা H4 অ্যাঙ্গেল ফ্রেম, একটা রেগুলার অ্যাঙ্গেল ফ্রেম ছিল এখানে। তারপরে কি ছিল, মার্কেট ওই অ্যাঙ্গেল ফ্রেম বরাবর মার্কেট রিসেন্ট লেভেল আছে, ওই লেভেলে মার্কেট টাচ করলো। এখন কি কোনো লেভেলে বা জোনে টাচ করলে আমরা এন্ট্রি নিয়ে নেব? অবশ্যই না। এখানে আমরা এন্ট্রি খুঁজবো। যেহেতু লেভেলটা ছিল H4 4 ঘন্টার ক্যান্ডেলের রেগুলার অ্যাঙ্গেল ফ্রেম জোন, সেক্ষেত্রে আমরা এক টাইম ফ্রেম লোয়ারে গিয়ে এমএসএস খুঁজবো, যেটাকে স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার শিফট বলা হয়। এবং এটা লেখাও আছে, যে এখানে লেখা আছে যে 30 M30 MSS মাস্ট নিড ফর সেল। তো খেয়াল করেন, এখানে লেখা আছে চমৎকারভাবে, বোঝার জন্য আমি এটা লিখে রাখছিলাম MSS, মানে M30 MSS মাস্ট নিড ফর সেল। 30 মিনিটের MSS এখানে সেল হতে হলে অবশ্যই দরকার, এটা হচ্ছে প্রথম শর্ত। এবার ওই শর্ত কিভাবে ফুলফিল করছে আমি এটা আলোচনা করতে যাচ্ছি। এই ছিল আমাদের অ্যানালাইসিস। তো এটার আগে কি ছিল, এটার এক্সপেকটেশন ছিল এখান থেকে যদি এমএসএস হয় তাহলে এটা মার্কেট সেল হবে। প্রাথমিক টার্গেট হচ্ছে এতটুকু, কারণ এদিকে প্রিভিয়াস একটা স্ট্রং একটা জোন রয়ে গেছে, খেয়াল করেন। এই জোনটা হচ্ছে প্রাথমিক টার্গেট। দেন এখান থেকে যদি মার্কেট কন্টিনিউশন করে এখান পর্যন্ত আসতে পারে। তার মধ্যে মার্কেট একটা আবার খুব চমৎকার একটা চ্যানেল ড্র করা আছে, যে চ্যানেলটা রেসপেক্ট করে করে মার্কেট আপ মুভ দিয়েছিল। এখানে চ্যানেলটা আপ মুভ দিতে গিয়ে আবার মাইনর কয়েকটা চ্যানেল ক্রিয়েট করছিল, খেয়াল করেন। আমি এগুলো একটু দেখাচ্ছি। যখন একটা চ্যানেলের ভিতরে মার্কেটটা ছিল ততক্ষণ আমরা বাই সেল উভয় দিকে এন্ট্রি অবজারভেশন করতে পারছি। যখন এটা ব্রেকআউট করছে উপরের দিকে তখন আমরা ফুল বুলিশ মোমেন্টামে চলে গেলাম। দেন আবার একটা চ্যানেল সেখানে ক্রিয়েট করছে, এটা যখন আবার ব্রেকআউট করছে এখান থেকে আবার ফুল মোমেন্টামে বুলিশ একদম টিল এখানে, যেটা তার টার্গেট লেভেল ছিল। দেওয়ানে অলরেডি আমি এখানে একটা বিষয়, যারা আমার দেওয়ান অ্যানালিসিস দেখছেন তারা খেয়াল করবেন, এইখান থেকে দেওয়ানে আমার সিগন্যাল ছিল যে ওই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেট ওইটাই করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে 1050 পিপস 1050 পিপসের একটা বাই জোন ছিল, ওইটা ফুলফিল করছে। এটা আমার প্রিভিয়াস গত সাপ্তাহিক অ্যানালাইসিসের যে ইউটিউব ভিডিওটা দেওয়া আছে ওইখানে আপনারা দেখতে গেলে এই সিনারিওটা দেখতে পাবেন। ওইটা ছিল আমার ফাইনাল টার্গেট। আচ্ছা, এবং ওইখান থেকে মার্কেট কি আরো কন্টিনিউশন যাবে নাকি রিভার্স করবে, এটা সিদ্ধান্ত দিছে কি গতকালকে M30 অ্যাঙ্গেল ফিল, এই জায়গাতে M30 অ্যাঙ্গেল ফিল এটা ডিসিশন দিছিল। তো যখন মার্কেটটা একটা ট্রেন্ডিং এ ছিল তখন আমাদের যে মেজর চ্যানেলটা ছিল সেটা ছিল এমন, যে চ্যানেলে হাই লো ক্রিয়েট করে করে সে গেছে। এখান থেকে এক্সপেকটেশন অবশ্যই এখানে লোতে আসবে। দেন এখান থেকে আবার যদি ডিসিশন নেয় বাইরে যাবে মার্কেট, ওকে ফাইন। আর এখান থেকে যদি আবার ব্রেকআউট করে রিটেস্ট নেয় তাহলে এখান থেকে বিগ সেল আসতে পারে। এইটা হচ্ছে মার্কেটের সিনারি। এইগুলা ঘটার পেছনে টেকনিক্যাল রিজন কি, এগুলো আমরা খেয়াল করবো। টেকনিক্যাল রিজন গুলো আমরা খেয়াল করে ওই টেকনিক্যালের পক্ষে আমরা থাকবো। তো যেই সিনারিওটা লাস্ট ছিল জাস্ট এটাই খেয়াল করেন, এটা রেজাল্টটা হয়েছিল, এটা খেয়াল করেন। এটা ছিল রেজাল্ট, এখান থেকে মার্কেট পড়বে এমন ছিল সিনারিও, যে কতটুকু, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এটা ফাইনাল টার্গেট। তো মার্কেট অলরেডি এটা ডান, প্রথম টার্গেট কি ডান ইতিমধ্যে এখান থেকে। এখন এখানে আসলে 30 মিনিটের
অ্যানালাইসিস করছিল কিনা এটা আমরা দেখাবো, অ্যানালাইসিস করে বের করব। এন্ড ফাইনাল টার্গেট যাওয়ার সম্ভাবনা কতটুকু তাও আমরা এখানে আলোচনা করব। ওকে, এটা ছিল প্রিভিয়াস অ্যানালাইসিস, আর এটা হচ্ছে আফটার অ্যানালাইসিস যে রেজাল্টটা আমাদের সামনে আসলো। এখন এর টেকনিক্যাল রিজন কি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে ফাইন, এই হচ্ছে মার্কেটের মোমেন্টাম, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেটের মুভটা স্টার্ট হয়েছিল অলরেডি 400 500 প্লাস পিপস, 500 পিপস প্লাস অলরেডি মুভ আসছে। এটা কিভাবে আমরা টেকনিক্যালি ধরতে পারলাম এই বিষয়টা এখন উপস্থাপন করতেছি। ওকে, আমাদের এখানে জোন ছিল সলিড, ওই জোনে মার্কেট যখন টাচ করলো তখন আমরা অপেক্ষায় ছিলাম। আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম এই সিনারিওটা। তো অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা ঘটছিল আমরা একটু দেখি 30 মিনিট, একটু খেয়াল করে। তার আগে আমি একটা বিষয় থিওরিক্যালে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ধরেন আমাদের একটা জোন, ধরে নেন এটা একটা এক্সপোর্ট জোন, এটা আমাদের মার্কেটের সাথে এখন অ্যাডজাস্ট হয়েছে, এটাই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এক্সপোর্টের অ্যাঙ্গেল ফিল্ম। এটা কেন অ্যাঙ্গেল ফিল্ম? ধরেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে সাপোজ, দেন এখান থেকে আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই ধরনের এরকম একটা অ্যাঙ্গেল ফিল্ম জোন এখানে আছে। এখন আমরা এই অ্যাঙ্গেল ফিল্ম জোনে যদি মার্কেট বর্তমানে যায় কি লক্ষ্য করব এই বিষয়টা আমরা এখন উপস্থাপন করতে যাচ্ছি। ওকে ওকে, জাস্ট একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা আমাদের একটা অ্যাঙ্গেল ফিল্ম জোন। এখন এই জোনে মার্কেট এন্টার করলো। রিসেন্টলি মার্কেট যখন এন্টার করে তখন এখানে আমরা কি দেখব সেই বিষয়টা এখানে উপস্থাপন করতেছি টেকনিক্যালি। মার্কেট এমন হতে পারে এখানে রিসেন্টলি এটাকে মিটিগেট করে এন্ট্রি দিতে পারে, অথবা মার্কেট এখান থেকে দেখা গেছে নামলো, কয়েক ক্যান্ডেলে নামলো। হ্যাঁ, ইন ফিউচারে দেখা গেছে মার্কেট অনেক নিচে আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। পরবর্তীতে কোনো এক সময় যখন এই জোনে যাবে মার্কেট, এই এখনো টাচ করে নাই, ধরেন এই যে টাচ করলো, এই ক্ষেত্রে করণীয় কি? যখন মার্কেট টাচ করবে তখন আমরা সরাসরি একটা টাইম ফ্রেম লোয়ারে চলে যাব, M30, যেহেতু এটা S4 এর জোন, জোনটা হচ্ছে S4 এর, খেয়াল করেন এটা হচ্ছে S4 অ্যাঙ্গেল ফ্রেম, এটা খেয়াল রাখবেন। সেম জোনে যখন 30 মিনিটে মার্কেট, এই স্ট্রাকচারটা হচ্ছে 30 মিনিটে, সেম জোনে যখন 30 মিনিটের স্ট্রাকচার এইভাবে এন্টার করবে তখন আমরা এমএসএস করব। এমএসএস হচ্ছে কি? এই জায়গাটা অনেকেই আমাকে প্রশ্ন করতেছে ভাই এমএসএস টা একটু ক্লিয়ার করেন। এটা খেয়াল করেন প্রত্যেকটা জোনের জন্য সেম, জাস্ট একটা টাইম লোয়ারে গেলেই হয়ে যায়। এখন যে জায়গায় মার্কেট টাচ করে, এই যে এখানে টাচ করছে একদম জোনে যেখানে টাচ করে, এই জোনটা টাচ, এই যে এখানে টাচ করলো, এই টাচ করার বাম পাশের প্রথম যে ভি লেভেলটা, এটা সেলের ক্ষেত্রে প্রথম যে ভি লেভেল এটা হচ্ছে এমএসএস। তাহলে প্রথম ভি লেভেল কোনটা? এইটা, এইটা হচ্ছে এমএসএস। কি করবে? এটা যতক্ষণ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট যে ডাউন মুভ হবে ওইটা আমরা কনফার্ম হতে পারবো না। খেয়াল করেন এই ক্ষেত্রে আরেকটা বিষয় ঘটে, যদি মার্কেট এখানে আরেকটা পুল ব্যাক দেয়, সরি, যদি এখানে আরেকটা পুল ব্যাক দেয়, এটা এরকম একটা পুল ব্যাক দিলে, এটা এই যখন ঘটনাটা ঘটে তখন হয় এমএসএস। বাট মার্কেট অনেক সময় দেখবেন এখানে এসে ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে না দিয়ে শ্যাডো দিয়ে বডি এখানে ক্লোজ দিয়ে আবার উপরে চলে যায়। এই ক্ষেত্রে করণীয় কি? আমাদের তো দরকার ছিল প্রথম, আমরা বলছিলাম যে মার্কেট যেখানে ট্যাপ করে, যেখানে মার্কেট ওই যে জোনে টাচ করে তার বাম পাশে হচ্ছে এমএসএস, রাইট? বাট এই ক্ষেত্রে তো মার্কেট টাচ করলো না, আমাদের যে বাম পাশটা ছিল ওইটা মার্কেট ট্যাপ করলো না, কাছাকাছি এসে চলে গেল এই জোনে টাচ করার পর। তখন আমরা কি করব? তখন যখন নতুন হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট, প্রিভিয়াস হাই ছিল এটা, এটা নতুন এখন এখানে আইসা তো নতুন একটা হাই ক্রিয়েট করলো ওই জোনের ভিতরেই। হ্যাঁ, জোনের বাইরে গেলে তখন এটা আবার হবে না। এই ক্ষেত্রে আবার আরেক কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। এই ক্ষেত্রে লাগবে কি? আমাদের মার্কেট স্ট্রাকচারটা শিফট করতে হবে। মার্কেট স্ট্রাকচারটা এই যে এমএসএস টা যেটা শিফটে এই সারে চলে আসবে, খেয়াল করেন এইটা হচ্ছে এমএসএস। এখন মার্কেট এটাকে ব্রেক করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটাকে ব্রেক করবে ক্যান্ডেল বডি দিয়ে, এই যে
তখন এটার নাম হয়ে গেল মার্কেট স্ট্রাকচার শিফট। কেন শিফট হইলো এটা বলতেছি। মার্কেট এতক্ষণ ছিল কি আপ ট্রেন্ড, এই জায়গাটা ছিল মার্কেটের একটা আপ ট্রেন্ড, খেয়াল করেন এই যে মোমেন্টামটা ছিল একটা M30 তে আপ ট্রেন্ড, এই M30 আপ ট্রেন্ড আসে এখন ডাউন মুভ করার জন্য রেডি। এইখান থেকে তখন আমরা এক্সপেকটেশন করব মার্কেট রিটেস্টে সেল। এই একটা ডাউন ট্রেন্ডের একটা পূর্বাভাস এখানে রেডি হয়েছে এই জায়গাতে, এই সিনারিওটা কি করেন, এই সিনারিওটা আমাদেরকে, এই বিষয়টাই আমাদেরকে উপস্থাপন করছে মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে। স্ট্রাকচার কি বলে, স্ট্রাকচার দেখার পরে যদি স্টপ লস খায়, দ্যাট ইজ আ পার্ট অফ ট্রেডিং, এটা মনে রাখতে হবে। এই ঘটনাটা ঘটলে আমরা বুঝবো মার্কেট যে আপ ট্রেন্ডটা ছিল, ওই আপ ট্রেন্ডের পাওয়ার উইকেন্ড হয়ে এখন ডাউন ট্রেন্ডের জন্য শিফট হতেছে। সিম্পল। এটা S4 M30 যেমন, আবার M30 M5 সেম। M30 জন্য যখন মার্কেট এভাবে এন্টার করবে তখন আমরা M5 এভাবে MSS খুঁজবো। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় ক্লিয়ার বলি, কোন সময় দেখা গেল মার্কেট এই জায়গাতে, হ্যাঁ এরকম ক্যান্ডেল উপরে চলে গেল, দেখা যাচ্ছে ব্রেকআউট, কিন্তু আলটিমেটলি দিন শেষে এখানে এসে ক্লোজ দিল, তার মানে তখন উপরের অংশটা কি শ্যাডো এমন থাকবে, রাইট? এই ক্ষেত্রে করণীয় কি, এই ক্ষেত্রেও সেম, যদি এমএমএস পাই আমরা লোয়ার টাইম ফ্রেমে, আমরা এন্ট্রি টিকার করতে পারবো সেলে। আর ওই ক্যান্ডেলটা হতে হবে এই যে ক্যান্ডেলটা এখানে ড্র করলাম, এটা S4 এর ক্যান্ডেল হতে হবে। যে S4 এর ক্যান্ডেল যদি এই জোনের উপরে ব্রেকআউট করে ফেলে তখন আমরা এখানে এমএসএস দিলে এন্ট্রি নেব না। আর যদি এরকম লিকুইডিটি সুইপ করে, এটাকে অ্যাসোসিয়েটেড লিকুইডিটি সুইপ বলা হয়, এই ধরনের ক্যান্ডেল যদি হয় তারপর আমরা এখানে এমএসএস কাউন্ট করে এন্ট্রি নিতে পারবো। এই জায়গাটা অনেকেরই কোয়েশ্চেন ছিল, আজকে এমএসএস ক্লিয়ার হন এই ভিডিওতে। তাহলে এমএসএস প্রথম পাস করার বাম পাশের বি লেভেল ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেকআউট করলে এমএসএস ডান। বাট যদি এটা করতে না পারে, ওই রেঞ্জের ভিতরে আবার নতুন হায়ার হাই ক্রিয়েট করে, তখন এমএসএসটা এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসে। সবসময় হাইয়েস্ট পয়েন্টের বাম পাশের প্রথম বি লেভেলটাই এমএসএস, এক কথা। এটাকে ক্যান্ডেলের বডি দিয়ে ক্লোজ করলে এমএসএস ডান, তখন আমরা সেল খুঁজবো এখান থেকে M30 M5 মিলে সেল খুঁজবো, ওই সেলগুলো আমরা কাউন্ট করবো, যেটা মার্কেটে আমরা দেখি এখন অ্যাপ্লাই করি। চলে যাই M4, প্রথমে ছিল আমাদের M4 জোন, ওই 4 ঘন্টার ক্যান্ডেলের জোন ছিল এটা। ওকে, 4 ঘন্টার ক্যান্ডেলের যে জোনটা ছিল ওইখানে মার্কেটের সিনারিওটা ছিল এমন, খেয়াল করেন এই জায়গাটা, এখানে টাচ করার পর আমরা 30 মিনিটের এমএসএস হয়েছে কিনা দেখবো। ওকে, এটাকে আমরা রাখলাম, এখন চলে যায় 30 মিনিট। এই হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম, এক টাইম ফ্রেম লোয়ার। এই জায়গাতে আমরা একটু খেয়াল করি এমএসএস ঘটনা ঘটছে কিনা, সরি অ্যাডজাস্ট হয়েছে। এবার আমরা এইখানে যদি এমএসএস সহজে ধরতে না পারি তাহলে আমরা লাইন চার্টে চলে যাব। এমনিতে আগে দেখি কোথায় টাচ করছিল মার্কেট, একটু মনোযোগ দিয়ে। মার্কেট প্রথমে টাচ করছে এই যে এই সবুজ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। তাহলে প্রথম যেখানে টাচ করে জোনের 4 ঘন্টার জোনটা আমাদের এই যে এই জোনটা, এটাকে আমি একটু কালারিং করি, ইয়েলো কালার কালার, এটা হচ্ছে 4 ঘন্টার জোন। 4 ঘন্টার জোরে প্রথম টাচ করছে কি ওই যে M30 যে ক্যান্ডেলটা দিলাম, মার্ক করলাম, আমি এটাকে এভাবে মার্ক করি, এই ক্যান্ডেলটা খেয়াল করেন। তাহলে এই ক্যান্ডেলের বাম পাশের প্রথম ভি লেভেল হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। বি লেভেল বের করার জন্য লাইন চার্টে চলে যাই, তার মানে এটা ছিল আমাদের এমএসএস, খেয়াল করেন। ওকে ফাইন, তো এটা ব্রেকআউট করলে আমরা কি এমএসএস ডান ধরবো। তো মার্কেট কি করলো, সে এটা সরাসরি ব্রেকআউট করার আগে সে আগের যে হাইটা ছিল যেটা থেকে আমরা কাউন্ট করেছিলাম ওই হাইটাকে ব্রেকআউট করে নতুন এখানে আরেকটা হাই ক্রিয়েট করছে, তার মানে প্রিভিয়াস হাই ট্রান্সফার হয়ে গেছে হেয়ার টু হেয়ার। সেই ক্ষেত্রে আমরা এখন কাউন্ট করতে হবে ওই হাইয়েস্ট পয়েন্টের বাম পাশে প্রথম এমএসএস কোনটা। তাহলে এটা যদি হয় হাইয়েস্ট পয়েন্ট, তার বাম পাশে প্রথম এমএসএস হচ্ছে এটা। এইটা যখন করছে, এই ক্যান্ডেল যখন বডি দিয়ে ক্লোজ দিছে, তখন আমরা এটাকে এমএসএস ধরবো, আগেরটার এখানে আর ভ্যালু নাই। ওকে, এই হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, এই জায়গাতে করছে। ওকে, কেন এটা আমরা যদি আবার লাইন চার্টে যাই তাহলে ক্লিয়ার দেখতে হবে। খেয়াল করছেন হাইয়েস্ট পয়েন্ট ছিল এটা, এটা শেডুলাই ছিল হাইয়েস্ট পয়েন্ট এখানে। তাহলে তার বাম পাশ কোনটা, এটা তার বাম পাশ, লেফট সাইড, এই যে হচ্ছে তার বাম পাশ। এইটা যখন ব্রেকআউট করছে ডান পাশ দিকে ক্যান্ডেল বডি দিয়ে, তখন আমরা এখানে এমএসএস টা কনফার্মেশন ক্লিয়ার হলাম। খেয়াল করেন
এইবার মার্কেট এন্ট্রি নেব কোথায়? এখন কি এমএসএস যেখানে করছে এখান থেকে এন্ট্রি শুরু হবে? অবশ্যই না, এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে জোন। এখানে যেহেতু এমএসএস ডান হয়েছে, আমরা এখন সেল অ্যাঙ্গেল ফিল করব। তার মানে আমরা এতটুকু এখানে কনফার্মেশন পেলাম মার্কেট স্ট্রাকচার, যে ফুডস নিয়ে মার্কেট এতক্ষণ উঠছিল এখান থেকে, এখন সে নামার জন্য রেডি। এখন কোথা থেকে নামবে? এই যে আমরা যদি এটাকে একটা ড্র করি, এটা ছিল আমাদের একটা ইরেগুলার সেল অ্যাঙ্গেল ফিল, এই জোনটা। আমি এখন বাকিগুলো ডিলিট করে দিই আপনাদের বোঝার সুবিধা, এলোমেলো রাখলে আপনারা বুঝতে পারবেন। এটা ছিল এই জোনটা, রেড কালার দিলাম। এই জোনটা ছিল আমাদের জন্য কি ইরেগুলার সেল জোন, যেখান থেকে আমরা সেল এক্সপেক্ট করব, যেখানে মার্কেট ঢুকলে সেল এক্সপেক্ট করব। এটা হচ্ছে 30 মিনিটের ইরেগুলার অ্যাঙ্গেল ফিল, এই জায়গাটা খেয়াল করেন। কারণ দুই ক্যান্ডেলের দিয়ে এইটার বুলিশ ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান কল ইট অ্যান ইরেগুলার অ্যাঙ্গেল ফিল। আর যদি এক ক্যান্ডেল হয়ে যেত ব্রেকআউটটা, তাহলে আমরা রেগুলার অ্যাঙ্গেল ফিল বলতাম। ওকে ফাইন, এখন আমি শুধু এই জায়গাটা নিয়ে আলোচনা করব। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে H4 জোন থেকে মার্কেট M30 তে এমএসএস ডান কমপ্লিট। এবার জোনও আমাদের জন্য রেডি করলো, সেল অ্যাঙ্গেল ফিল জোন, এটা কইরে শেষে এমএসএস করলো। এইবার আমরা এখানেই সেল খুঁজবো। এখন কিভাবে একটু খেয়াল করি আমরা, বাকিগুলো আমি উঠাই দিতেছি বোঝার সুবিধার্থে। ওকে ফাইন, মার্কেট এই জোনে প্রথম টাচ করলো কোথায় একটু খেয়াল করেন। প্রথম টাচ করলো এই বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল প্রথম টাচ করলো। তো আমরা জানি 30 মিনিটের জোনে যখন মার্কেট টাচ করে, তখন আমরা আবার চলে যেতে হবে এখানে ওভার কনফার্মেশনের জন্য M5, 5 মিনিটের কনফার্মেশন এমএসএস। তো আমরা দেখি, এখন আমরা S4 জোন থেকে তো রিফাইনিং করে পেলাম 30 মিনিট জোন, এবার 30 মিনিটটাকে আমরা রিফাইনিং করব M5 জোন দ্বারা। এবার আমরা একটু খেয়াল করি, এই যে যেখানে মার্কেট ট্যাপ করছিল, এই সম্পূর্ণ উপরের যে বক্সটা রেড কালার, এটা কিন্তু 30 মিনিটের জোন। আর এর ভিতরে আমরা যদি কিছু ফিল্টারিং জোন হিসেবে ধরি, এই জায়গাতে একটু খেয়াল করেন, মজার বিষয়, এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ফিল। এই তারপরে এইটা ছিল আরেকটা অ্যাঙ্গেল ফিল। সরি, এটাকে আমি কালার করতে হবে, বক্স আকারে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল একটা অ্যাঙ্গেল ফিল। আর একটা অ্যাঙ্গেল ফিল ছিল এই এক্স্যাক্টলি এইখানে, এই একদম সাথে সাথে দুইটা অ্যাঙ্গেল ফিল ছিল। আর কোনো অ্যাঙ্গেল ফিল এখানে আপাতত নাই। এই দুইটা জোন ছিল, যে দুইটা জোন থেকে আমরা সেলের অপেক্ষা করব। তো এখানে মার্কেট খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গাতে মার্কেট কিন্তু অ্যাঙ্গেল ফিল জোনে টাচ করছে ঠিক কথা, বাট ফিল্টারিং কোনো জোনে সে যাইতে পারে নাই। দেখছেন, ফিল্টারিং কোনো জোনে যে সে যাইতে পারে নাই, জাস্ট সে এখানে টাচ করছে। ফিল্টারিং জোনে এই জায়গায় যে সে টাচ করছে। তারপরে যে এইখানে যেহেতু টাচ করছে, এটা তো M30 একটা জোন, এখানেও কিন্তু এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি আছে। এটা কি, M30 জোন থেকে যদি মার্কেট রিয়েক্ট করে, তাহলে M5 জোনে আমাদের কি লাগবে, এমএসএস লাগবে। আর যদি এই M30 এর ভিতরে M5 জোন টাচ করতে পারে, যেমন এটা করলো অথবা এটা যে কোনো একটা টাচ করে নামে, তখন এখানে M1 এমএসএস হলেই এনাফ। তাহলে আমরা আগে দেখি M30 জোনে যেহেতু টাচ করছে, এখানে M5 এর কোনো এমএসএস দিছে কিনা এবং ওখানে কোনো এন্ট্রি অপরচুনিটি ছিল কিনা। ওকে, খেয়াল করি আমরা একটু। টাচ করার পর যে এখানে টাচ করছে, টাচ করার বাম পাশে এটা ছিল এমএসএস, এবং এমএসএস এখানে ক্লিয়ারলি এমএসএস দিয়েছে মার্কেট স্ট্রাকচার শিফট। তাহলে এন্ট্রি পয়েন্ট কোথায়? যখন মার্কেটের দিকে নাইমা গেছে, তখন এটা ছিল এন্ট্রি পয়েন্ট এক্স্যাক্টলি। এইটা ছিল সেলের জোন M5 অনুযায়ী। আমার এখান থেকে সেল হয়েছে মার্কেট, এখান থেকে হচ্ছে প্রথম সেল, এখানে এন্ট্রি ট্রিগার, স্টপ লস ছিল এখানে, টেক প্রফিট আমরা 1:2 3 যে যতটুকু নেই, অন্ততপক্ষে যেহেতু এটা বড় একটা টাইম ফ্রেম থেকে ফিল্টারিং করা, প্রিভিয়াস লো পর্যন্ত আমরা টার্গেট রাখবো 1:4 প্লাস। হ্যাঁ, এটা ছিল এন্ট্রি, বাট আনফরচুনেটলি এটা স্টপ লস হিট করছে। এটা ছিল প্রথম এন্ট্রি গতকালকে। সেকেন্ড এন্ট্রি কোথায়? সেকেন্ড এন্ট্রি হচ্ছে, যেহেতু M5 জোন অলরেডি মার্কেট ট্র্যাপ করছে, যারা M5 M30 হিসাবে M5 জোন হিসাবে কাউন্ট করবে, তারা ওইখানে একটা সরাসরি এন্ট্রি পেয়ে গেছে।
কারণ একটা অ্যাঙ্গেল ফিনের ভিতরে আরেকটা অ্যাঙ্গেল ফিন, যেটা এখানে একটা এন্ট্রি ছিল, যারা সরাসরি নিচে আর কি, তারা এখানে একটা এন্ট্রি ছিল, যাদের স্টপ লস ছিল। আমরা জানি একটা সেফ জোনের জন্য যারা স্প্রেডে এন্ট্রি টিকার করে তারা এক দুই পিপস রেখে অ্যাসেল দেয়, এটা ছিল তাদের প্রথম এন্ট্রি, এটা সরাসরি এন্ট্রি, খেয়াল করেন। এখন যেহেতু এটা M30 থেকে এন্ট্রি নেওয়া, তাহলে টিপিটাও কিন্তু M30 হিসাবে আমরা দেব, M30 জোন হিসাবে। M30 জোন বিপরীত অ্যাঙ্গেল পিন কোথায় আছে, ওই দেখেন এন্ট্রি ওইখানে ট্রিগার হয়েছে, তাহলে বিপরীত অ্যাঙ্গেল পিনের জোন আছে এখানে একটা। আপাতত এতটুকু পর্যন্ত আমরা টিপি দেব। আর যেহেতু আমরা H4 এ মার্কেটের ডিরেকশন ড্র করছিলাম, এই যে এটা এখানে একটা লেভেল আছে, তাহলে আমরা একদম ফাইনাল টার্গেট রাখবো এখান পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত ফাইনাল টার্গেট এটা। ওকে ফাইন, এটা হচ্ছে 5 মিনিট, 30 মিনিট রিফাইনিং, 5 মিনিটের জোন। আর এখানে যদি আমরা আবার 1 মিনিটে রিফাইনিং করি কি পাবো ওইটাও যাচ্ছে। জাস্ট 30 মিনিট এন্ড 5 মিনিট রিফাইনিং জোনে এন্ট্রি নিলে 1:13 এবং ক্লিয়ার সেটআপ ছিল, যেখান থেকে একদম সলিড। ওকে ফাইন, এবার আসি আমরা এখান থেকে যদি আরো রিফাইনিং করতাম কি পেতাম। আমি টেকনিক্যাল মার্কেট কিভাবে প্রেজেন্টেশন করছে ওইটা দেখাচ্ছি, এবং এটা হওয়ার সম্ভাবনা ছিল, আমি অলরেডি প্রিভিয়াস অ্যানালিসিস দিয়েছি, এটা হওয়ার সম্ভাবনা ছিল এবং ওইটাই হয়েছে। এটা কি পারতো না সিলেক্ট করতে, উপরের দিকে যাইতে অবশ্যই পারতো, মার্কেট যেটা ডিরেকশন অনুযায়ী করে ওইটাই রাইট, বাট এখানে আমরা শুধু প্রবাবিলিটি খুঁজবো। ওকে, তো এখান থেকে সরাসরি যে M5 জোন যেটাকে রেসপেক্ট করছিল, এই জোনটা রেসপেক্ট বলতে এটাকেও দেখবেন একদম অ্যাক্টিভ এর জন্য সুইপ করছে, ওটা অলরেডি আলটিমেটলি দ্বিতীয় জোন থেকে মার্কেটটা এন্ট্রি ডিকার হয়েছে আমরা বলতে পারি, বাট এখানে এক দুই পিপস আমরা সেফ জোনের জন্য দেব, এই কারণে এখান থেকে এন্ট্রিটা টিকার ডান। বাট এটা হচ্ছে কি 1:30, আপনি যত ডলার রিস্ক নিয়েছেন তার 13 গুণ প্রফিট আসলো জাস্ট একটা সিঙ্গেল সেটআপে। অপেক্ষা করছেন এই সেটআপটার জন্য, পুরো একদিন অপেক্ষা করছেন, এই মুভটা আসছে নিউ ইয়র্ক সেশনের দিকে। ওকে, দেন যদি এখানে আমরা আরো ফিল্টারিং করি, যেহেতু 5 মিনিটের জন্য মার্কেট ঢুকছে, খেয়াল করেন এখানে, তাহলে আমরা একটু 1 মিনিটের জোনে যদি যাই ফিল্টারিং এর জন্য। তো আপনারা যারা বিগিনার 30 মিনিট 5 মিনিটের নিচে আপাতত নামবেন না, যখন এক্সপার্ট হবেন তখন এগুলা করতে পারবেন। আমরা একটু দেখি এখানে কি ঘটনা ঘটছিল। এই যে মার্কেট, ওই যে এটা বলছিলাম উপরের জোনটাই সুইপ করে টপ করছে এক দুই বিপস এর জন্য, তো এখানে যেটাই করে ওইটা করলেও সেম, এটা করলেও সেম, আমরা এমএসএস খোঁজা লাগবে। এখন আছি 1 মিনিটে, এখন 30 মিনিট আমাদের সামনে অগ্রাধিকার নাই, অগ্রাধিকার হচ্ছে 5 মিনিট, তবে 30 মিনিটের ভিতরে 5 মিনিট আছে, এই কারণে এটা একটু স্ট্রং, এটা খেয়াল রাখবো। ওকে, এবার আমরা একটু লক্ষ্য করলে দেখি এইটা ছিল প্রথম এমএসএস, যেখান থেকে হাইয়েস্ট পয়েন্টের বাম পাশে এটা ছিল প্রথম এমএমএস এক্স্যাক্টলি। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি লাইন চার্টে চলে যাই তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে মার্কেট যেখানে হাইয়েস্ট পয়েন্ট টপ করছে, খেয়াল করেন এই হাইয়েস্ট পয়েন্টের বাম পাশের, খেয়াল করছেন প্রথম এমএসএস জোন, এইটা এই জোনটা, এটা ছিল B11 এই। ওকে ফাইন, এবং এটা ক্যান্ডেলের বডি দ্বারা নিচের দিকে ব্রেকআউট করছে, একটু মনোযোগ দিয়ে দেখলে পাবেন এই যে রেড ক্যান্ডেলটা কি করছে, এটা নিচে এসে ক্লোজ দিতে পারছে। এর আগের বার কিন্তু পারে নাই, এর আগের বার এখানে একবার মার্কেট আইসা গেছিল একদম নিয়ারেস্ট কাছাকাছি, বাট এখান থেকে আবার ফোর্স নিয়ে উঠে গেছে, পরবর্তীতে সে ব্রেকআউট করছে। এইখানে আমরা শিওর হলাম যে M5 এই জোনটাতে কাজ করবে, যেখানে মার্কেট ট্যাপ করছে ওই ট্যাপটা রেসপেক্ট করবে, এখানে আমরা কনফার্মেশন দিলাম। দেন এন্ট্রি কোথায়, তো এখানে কনফার্মেশন হয়েছে, তার বাম পাশের এই ছিল প্রথম অ্যাঙ্গেল ফিল, এইটা এটা ছিল আমাদের প্রথম অ্যাঙ্গেল ফিল, খেয়াল করেন। আর যদি এটা ফিল করতো তাহলে আমাদের এখানে আরেকটা ছিল অ্যাঙ্গেল ফিল, এইখানে সানের জন্য, ওইটা ছিল স্টপ লস আরো ছোট, আর এর উপরে একটা ছিল, এটা ছিল একটা অ্যাঙ্গেল ফিল, অলরেডি ওইটা মিটিগেটেড হয়ে চলে আসছে, এখান থেকে এন্ট্রি নিয়ে মার্কেট চলে আসছে। যারা অ্যাডভান্স অ্যাগ্রেসিভ ট্রেড করে তাদের এন্ট্রি এখান থেকে ট্রিগার হয়ে গেছে, আর যারা কনজারভেটিভ মাইন্ডেড এই দুইটা জোন ছিল তাদের জন্য স্যার। তো প্রথম এন্ট্রি জোন ছিল এইখানে, এন্ট্রি ট্রিগার হয়েছে এই জায়গাতে, খেয়াল করেন। কারণ এই টোটাল কনসেপ্টটাই শুধু এই এমএসএলআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাঙ্গেল ফিল, এই অ্যাঙ্গেল ফিলের উপর বেস করে। তো আমরা
30 মিনিটের জন্য রিফাইনিং করে 5 মিনিট, 5 মিনিটের জন্য রিফাইনিং করে 1 মিনিটের কনফার্মেশন এন্ট্রি পাইলে, একটা এন্ট্রি পাইতে যদি আপনার সারাদিন একদিনও লাগে, এগুলা কেমন প্রিসিয়াস এন্ট্রি খেয়াল করেন। এগুলো এন্ট্রি তো এমনি হরহামেশা হয় নাই, তাই না? এই এন্ট্রি গুলোর জন্য অনেক ধৈর্য, অনেক অপেক্ষা, অনেক কিছু লাগে, নিজের সাথে অনেক যুদ্ধ করা লাগে এন্ট্রি গুলোর জন্য, যদি একটা এন্ট্রি নিতে অনেক সময় নেয়। তারপরে একদিনে একটা বা দুইটা এন্ট্রি পাওয়া যায় সলিড। লন্ডন সেশনে একটা, আর দুপুর 11টা থেকে 12টা থেকে, দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটা এন্ট্রি খুঁজলে পাওয়া যায়, হ্যাঁ নর্মালি। তারপর আরেকটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 10টা এর মধ্যে পাওয়া যায় একটা এন্ট্রি। তো দেখি আমরা এই এন্ট্রিটা 1:28, যেখানে 5 মিনিটের এন্ট্রি সরাসরি আসছিল 1:13। আপনি $10 রিস্ক নিচ্ছেন মানে, যেটা 5 মিনিটের 30 মিনিট ছিল, আপনি $10 রিস্ক নিচ্ছেন মানে আপনি $130 প্রফিট করলেন। এটা ছিল 5 মিনিটের এন্ট্রি। ওকে ফাইন। আর যখন এটাকে আমরা একটু প্রিসিয়াস এন্ট্রি, একদম মূল্যবান এন্ট্রি হিসেবে রূপ দিলাম 1 মিনিটের একদম সলিড হিসাবে, তখন আমাদের সেটআপ হয়েছিল কি 1:28, মানে $10 রিস্ক মানে হচ্ছে $280 প্রফিট। কতটুকু ডিফারেন্ট খেয়াল করছেন? ধৈর্য ধরতে পারলে ধৈর্য রেজাল্ট আছে। আর যেখানে সেটআপ ক্লিয়ার না, এন্ট্রি নেওয়ার দরকার নেই, মার্কেট দৌড়াইতেছে দৌড়ায়, মার্কেটের পিছিয়ে পিছিয়ে দৌড়ালে মার্কেট আপনাকে সেটআপ দিছে, এন্ট্রি নেবেন, নেওয়ার পরে স্টপ লস খেলে ওকে ফাইন, বাট আপনি ডিসিপ্লিনে রয়ে গেছেন। ডিসিপ্লিনে থাকার পর স্টপ লস খাইলে মন খারাপ করার বিষয় না, কারণ আপনি জানেন একটা এসএল খেলে পরবর্তীতে এমন একটা টিপি আসবে যেটা 20টা এসএল এর কেউ বেশি চলে আসে, এমন সেটআপ করে। যেটা এখানে যে এন্ট্রিটা আসলো 28, মানে 28টা এন্ট্রির স্টপ লস খাইলে যা লস হবে তা এক এন্ট্রিতে চলে আসলো টিপি। ওই 28টা এন্ট্রি করতে গেলে আবার দেখবেন এখানে আবার 10-15টা এন্ট্রি টিপি চলে আসে। এটাই মার্কেট, যখন আপনি সেনসিটিভ ট্রেডার হবেন, সেনসিটিভ ট্রেডার হতে হবে। আর র্যান্ডমলি ট্রেড দিলে আপনি 100টা ট্রেড নিলেন, কয়টা এসএল খাবে কয়টা টিভি খাবে এটা আপনি শিওর দিতে পারবেন না। বাট আপনি যখন এইভাবে অবজারভেশন করে এন্ট্রি নেবেন, আপনার এসএল টিপি মিলে ওভারঅল প্রফিট থাকতে পারবে। কেন? কারণ আপনি ডিসিপ্লিন মানতেছেন। এখানে একটা এন্ট্রি ছিল যেটা স্টপ লস খাইছে, কারণ এখানে $10 লস, এটা কিন্তু সলিড এন্ট্রি ছিল, ওই দিনের এন্ট্রি গুলো আমি কাউন্ট করি, এটা $10 লস। পরবর্তীতে ধরলাম আপনি প্রিসিয়াস এন্ট্রিটা নিতে পারেন নাই, খেয়াল করেন প্রিসিয়াস এন্ট্রি নিতে পারেন নাই, অন্তত পক্ষে সরাসরি 5 মিনিটের যে এন্ট্রিটা ছিল এটা তো নিছেন। ধরলাম এটা ওই যে 1-2 পিপসের জন্য কি করলো, স্টপ লস খাইলো। দেখেন আপনাদের হিসাব মিলিয়ে দেই, এটা স্টপ লস খাইলো ধরে নিলাম, এখানে আপনার $10 লস হইলো, তাহলে $20 লস। তৃতীয় জোনটা তো আপনার ছিল এখান থেকে, এটা এখানে স্টপ লস খাইছে একদম সেম জায়গায়, পরবর্তী আবার পেন্ডিং ছিল, এই ওইখান থেকে তো একটা এন্ট্রি আসছে না, ওইটা তো আছে সেম। ওভারঅল আপনার কিভাবে আসে, এবং যদি আপনি প্রিসিয়াস এন্ট্রি খুঁজেন কিভাবে আসে, এবং আপনি যদি টোটাল ডিরেক্ট এন্ট্রি নেন কিভাবে রেজাল্ট আসে, সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা জিনিস আপনি অবজারভেশন করে নিতে পারতেছেন। এই হচ্ছে এন্ট্রি মডিউল, কিভাবে আমরা রিফাইনিং করব হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে। এমএসএস করার পর সিদ্ধান্ত নেবে, এর আগে মার্কেট যদি পড়েও যায়, যেখান থেকে এমএসএস করার আগে যদি মার্কেট পড়েও যায়, তো কোনো এন্ট্রি সিস্টেম নাই এখানে, নেক্সট অপরচুনিটির জন্য অপেক্ষা করা। এই যে 500 পিস আসলো মুভটা, এটা আসার জন্য অপেক্ষা করা লাগবে। এই জায়গাতে আমি গ্রুপে বেশ কয়েকবার বলছি মার্কেট এখানে কয়েকবার ম্যানিপুলেশন করবে, দেন এত সহজে মার্কেট করবে না। অ্যাকচুয়ালি ফাইনাল যখন সে এমএসএস টা কমপ্লিট করে ফেললো 30 মিনিটে, তখন সেলের জন্য প্রিপারেশন নেওয়া। ওকে, আর কারো সিগন্যাল নির্ভরে ট্রেড করবে না, এটা সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী শুধু তাদের জন্যই না। অনেকে বলে ভাই গোল কোথা থেকে কোথায় যাবে কই যাবে, আমি তো ডিরেকশন দিয়ে রাখছি, তাই না? আমি তো ডিরেকশন দিয়ে রাখছি, ওইটার উপরে আপনি যা শিখছেন ওটা অ্যাপ্লাই করেন, শিখেন, শিখার দিকে মনোনিবেশ করেন। না শিখলে কিভাবে আপনি সামনে আগাবেন? আমি একটা এখানে আজকে বললাম যে এখান থেকে এখানে যাবে, এটার উপরে এন্ট্রি নিলেন, প্রফিট করলেন, ধরলাম, এটা কয়দিন? এটার থেকে এই নির্ভরতাটা আগে ছাড়তে হবে। আর ফরেক্সে ঢুকেই কিন্তু প্রফিট এবার আশা করা যাবে না, আগে এগুলো শিখেন, শেখার পর অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর তারপরে রিয়েল প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। সাধারণ যে কোনো একটা প্রফেশনালে ওই প্রফেশনালের জিনিসটা শিখতে তার একটা নির্দিষ্ট সময় ব্যয় করা লাগে। ধরেন একটা জব, জবের জন্য একটা মানুষ 25-26 বছর পড়াশোনা করে, নর্মালি 40-50 হাজার টাকা স্যালারির জব, কত বছর? 25-26 বছর পড়াশোনা করা লাগে। বাট এইখানে আনলিমিটেড অপরচুনিটি আছে, তাহলে আপনাকে একটু সময় নিয়ে শেখা লাগবে। এটা আপনার আগ্রহের উপরে নির্ভর করে, কেউ এটা 6 মাসে একটা সিস্টেম ডেভেলপ করে ফেলে, কেউ 6 বছরে করে, কেউ 3 বছরে করে, কেউ আজীবনে করতে পারে না।
আছে, এমন ট্রেডার আছে 10-15 বছর ট্রেড করে এখনো লুজার পরিচিত হয়, বলে ইউটিউবের ভিডিও দেখে তার কিছু কনজারভেটিভ মেন্টালিটি তৈরি হচ্ছে, এগুলো প্রকাশ করে। এটা ওয়েলকাম, ওনাকে ওয়েলকাম যে উনি ভুল পথ থেকে এখন সঠিক রাস্তা আসতেছে। বাট সঠিক রাস্তা না আসলে আজকে না আসেন, কালকে না আসেন, যদি এখানে সাকসেস হতে হয় কোনো না কোনো সময় আসতে হবে। র্যান্ডমলি ট্রেড করে কেউ এখানে সাকসেস নাই। সিস্টেমে আসার পরে তো দেখা গেছে কোনো সময় কোনো মাস কাঙ্ক্ষিত প্রফিট আসে না। ধরেন আমার আমার যেটা টার্গেট থাকে মান্থলি 20 থেকে 30% প্রফিট করা টার্গেট থাকে, আর এটাই হওয়া উচিত। প্রফেশনাল ট্রেডাররা এটাই করে। আরো বড় বড় ফান্ডে যারা ট্রেড করে মান্থলি 5% থেকে 10% প্রফিটে ট্রেড করে টার্গেটে। তো কোনো মাসে এটা থেকে বঞ্চিত হতে হবে। এটা একটা ব্যবসা, আপনি একটা সাধারণ ব্যবসা করেন, এখানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে লাভ আসতেছে, কোন এক মাসে হতে পারে না যে লাভ আসে না, উল্টা কিছু ঘাটতি। এটা স্বাভাবিক নিয়ম। প্রতি মুহূর্ত যারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে, কিছু কথা বলি খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। প্রতি মুহূর্ত যারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে, যে 10 দিন করলো এসএমসি তে ভালো লাগতেছে না, আর 10 দিন করলো আইসিসি তে তাও ভালো লাগতেছে না, আবার গেল এমএসএন আর ভালো লাগতেছে, এইভাবে যারা একটার পর একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করে তারা এখানে সাকসেস হতে পারবে না। যুগের পর যুগ এভাবেই কেটে যাবে। একটা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি প্রফিটেবল, আমি বলি প্রত্যেকটা স্ট্র্যাটেজি প্রফিটেবল। এখন আপনাকে ওইটার অ্যাডভান্স জানতে হবে, ওইটার প্রয়োগ একদম টোটাল ইউটিলাইজ জানতে হবে। ধরুন এমএসএন এর কথা বলি, এখন এটা আপনি জানলেন, বুঝলেন, এখন এটা ট্রেড করতেছেন, করতে গিয়ে দেখা গেছে কোনো জায়গায় এমএসএস হয় নাই, কিন্তু মনটা হইতেছে হবে, মনের ধাক্কা এন্ট্রি নিছেন, হইল না এমএসএস, ওইটা আপনার লস। কারণ ওই লসটাকে রিকভার করতে গিয়ে মারলেন আরেকটা র্যান্ডম ট্রেড, এইভাবে দেখা গেল লস হইল গেল। তখন বললেন যে এমএসএস আর কাজ করে নাই, এমএসএন এর কাজ করছে বাট এন্ট্রি দিছে, এন্ট্রি নেন নাই। আবার আরেকটা হতে পারে একটা এন্ট্রি সুযোগ দিছে, এবার আপনি বললেন এমএসএন তো মার্কেটে ভালোই কাজ করে, নিলাম একটা এন্ট্রি একদম বড় লটে, ব্যালেন্সের টোটাল 80-90% হিট নিয়ে ফুল মার্জিন, ওইটা অ্যাসেল হিট করলো কোনো কারণে আপনার ব্যালেন্সের, তার মানে এমএসএন এর দোষ? অবশ্যই না। এটা ব্যবসা, বিজনেসের একটা এন্ট্রি যখন ঢুকবেন, এটা একটা নির্দিষ্ট লস রাখবেন এবং নির্দিষ্ট টার্গেট রাখবেন, যে এই এন্ট্রিতে আমি, আমার ব্যালেন্স হচ্ছে $এত, আমি $এত রিস্ক নেবো, $এত টার্গেট নিয়ে বের হবো, এটা একটা টার্গেট লাগবে। আর যদি আপনি এন্ট্রি নিয়ে লোভে পড়ে থাকেন যে না আমার হিউজ প্রফিট লাগবে, এখানে সেল নিয়ে একদম ঘুমাই গেছেন যে আমার এখানে 4000 পিস প্রফিট হতে হবে, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বলে না, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বলে এখানে 500 পিস বা 600 পিস যাবে, এখানে আপনি বের হতে হবে, ওইখানে আবার থামলে উল্টা এন্ট্রি গিয়ে আছে লিড করবে। তাহলে কোথায় থামতে হবে এটাও ইম্পর্টেন্ট জিনিস, এটা স্ট্রাকচারে বলে দেবে। চ্যানেল রাখবেন, চ্যানেল রাখবেন, ট্রেন্ড লাইন ড্র করবেন, এগুলাতে আপনার মার্কেটের একটা কনফ্লুয়েন্স পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন একটা স্ট্র্যাটেজিতে একটা না 10টা 15টা এসএলও খাইতে পারে, স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা র্যান্ডম না, এটা স্বাভাবিক। তার মানে স্ট্র্যাটেজি খারাপ না। একটা স্ট্র্যাটেজির উপরে সিনিয়র যারা আছে তারা বলে, যারা প্রফেশনালি ট্রেডার তারা বলে যেটা মিনিমাম 400 এন্ট্রি নিতে হয় একটা স্ট্র্যাটেজি ভালো খারাপ এটা যাচাই করার জন্য। ওই 400 এন্ট্রি প্রপারলি মানার পরে, এবং এটা রিস্ক থাকবে মিনিমাম 1:2, এরপরে বেশি যে যতটুকু নিতে পারে এটা তার হিসাব স্কিল দ্বারা। 1:2 আকৃতিতে যদি সে 400 এন্ট্রি নেয়, ওই এন্ট্রির এভারেজে যদি প্রফিটেবল হয় তাহলে সে ওই স্ট্র্যাটেজি তার জন্য পারফেক্ট। আর যদি 400 এন্ট্রি পরে ওভারঅল, এটা হোক ডেমো রিয়াল, তবে ডেমোতে করা প্রথম উত্তম। যদি এটা সাস্টেনেবল না হয়, এবারে যে লস আসছে 400 এন্ট্রি পরে, দেখা গেছে 300 আসলে আছে 100 টিপি বা ওভারঅল লসার, তাহলে এটা তার ছেড়ে দিয়ে, ছেড়ে বলতে এটাকে আরেকটু আপডেট করার চেষ্টা করতে হবে, যদি না হয় তখন অন্যটার চিন্তা করতে হবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি প্রফিটেবল, সে সাইরা দিছে মানে তার এখানে ব্যর্থতা, এটা মেনে নিতে হবে। কেন? কারণ স্ট্র্যাটেজি প্রফিটেবল, ওইটা যদি প্রপার মানা যায় আর ওইটাকে ব্যবহার করা যায়, আপডেট করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এটা ওই ধৈর্যটা তো আমাদের থাকে না, অন্তত পক্ষে ন্যূনতম 100টা এন্ট্রির উপরে তো আপনি এক্সপেরিমেন্টটা করতে হবে। ন্যূনতম 100টা এন্ট্রি নেন একটা অ্যাকাউন্টে, ধরেন একটা 1000 অ্যাকাউন্ট, আমি এখানে কিছু বিষয় বইলা দিই যেগুলো আপনি সাধারণত পাবেন না, এইভাবে কেউ বলবে না। একটা 1000 অ্যাকাউন্ট নেন, 1000 ব্যালেন্সের ডেমো নেওয়ার পর যতটুকু শিখছেন, এই যে অ্যাঙ্গেল ফিন, এটা তো শিখতে পারছেন আজকে, আশা করি এটার উপরে প্রশ্ন থাকার কথা না, কি কিভাবে রিফাইনিং করতে হবে ভুলা দিছি, শুধু এটার উপরে নিলেন। আর সাথে ওই যে আমার বেসিক যে ক্লাসগুলো দেখছেন ইউটিউবে, সাপোর্ট রেসিস্ট্যান্ট কিভাবে ড্র করি, চ্যানেল কিভাবে ড্র করি, এগুলো ফলো করে মার্কেটের ডিরেকশনের অনুযায়ী আপনি কি করেন, এন্ট্রি নেন। 1000 ব্যালেন্স হলে আপনি যদি এই 1000 ব্যালেন্সকে 100টা এন্ট্রি নিতে চান, তাহলে প্রত্যেকটা এন্ট্রিতে $10 রিস্ক নিতে হবে। মানে এসএল যেখানে যত কিছু হোক যেন $10 হয়, ওই অনুপাতে সেন্ট বসাবেন।
ধরেন আপনার একটা এক জায়গায় এসএল হলো 10 পিপস, তাহলে আপনি এখানে 10 সেন্টের এন্ট্রি বসান, তাহলে $10 এসএল হবে। কোন এক জায়গায় 20 পিপস এসএল হবে, তাহলে এখানে কি 10 সেন্টের বসাবেন না, এখানে 5 সেন্টের বসান, তাইলে $10 এসএল হবে। মানে প্রত্যেকটা এন্ট্রির এসএল যেন সমান হয় $10। কোন জায়গায় হবে আবার 5 পিপস এসএল, 5 পিপসে কত সেন্ট বসাবেন, 5 পিপসে আপনি তখন 20 সেন্টের এন্ট্রি বসাবেন, তাহলে আপনার $10 এসএল হবে। টিপিটা আসবে 1:2 প্লাস। এইভাবে 100টা এন্ট্রি নেন একটা ব্যালেন্সের উপরে, নেওয়ার পর এই এক্সপেরিমেন্টটাতে দেখেন রেজাল্ট কি আসে, ওইটা শেয়ার করেন আমার সাথে, তখন আমি বুঝতে পারবো এখানে কোথায় কি ঘাটতি হয়েছে বা ভালো হলে কেন হয়েছে। অবজারভেশন করেন, অ্যাগ্রেসিভ ভাবে না নিয়ে কনজারভেটিভ নেন। এইভাবে যখন এক্সপেরিমেন্ট করবেন, এটাই আপনার ওই স্ট্র্যাটেজির মাস্টার হয়ে যাবে। আর এটা লাগবে, এটা ছাড়া হয় না। একটা স্ট্র্যাটেজি পাইলে আমার অনেকে আমার স্টুডেন্টের মধ্যে কয়েকজন আছে, আর মাইন্ডে নিবেন না, যেটা বাস্তব বলি, প্রথম ক্লাস এখনো যায় না আমার ক্যান্ডেলের থিওরি যে ক্লাস, এটা যায় না, কিন্তু তারা রিয়েল ট্রেড শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ পরে পরে মেসেজ দেয়, ভাই মার্কেটের এখন কি সিচুয়েশন, কোন দিকে যাইবা, আমি লসে পড়ে রয়েছি। এগুলোর দরকার কি? আপনি মার্কেট তো খুলে যেতেছে না। আমি বললাম একটা প্রফেশনাল সম্পর্কে যাইতে কয়েক বছর পর্যন্ত মানুষ অপেক্ষা করে, একটা চাকরির জন্য 26 বছর অপেক্ষা করে, আর আপনি এখানে 2-3টা মাস নিজেকে গোছানোর জন্য সময় দিতে পারবো না। এই সময়টা কার জন্য দিবেন? এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আপনাকে আপনি প্রিপেয়ার করেন, কনফিডেন্স নেন যে আমি এখান থেকে পারি, তখন আপনি করেন না ট্রেড। অনেকে মনে করে রানিং অবস্থায় যা শিখলাম তা কামাই নিলাম, অনেকে বলে কোর্সে দিলাম ওইটা দিয়ে যা প্রফিট হইব। এই চিন্তাটা আপাতত বাদ দেন, শিখেন, এটার উপরে 100টা এন্ট্রি নেন। 100টা এন্ট্রি আপনার হতে পারে 20 দিনও আসতে পারে, অথবা 2 মাসও আসতে পারে, না আসলে 3 মাসে লাগুক, তবে 3 মাস লাগার কথা না। ডেইলি 2টা 3টা এন্ট্রি নিলে আপনি 1 মাসের ভিতরে এন্ট্রি গুলা পেয়ে যাবেন। এই অবজারভেশনটা পরে তখন আমাকে শেয়ার করেন যে ভাই অ্যাকাউন্টটা আমি ট্রেড করছিলাম, এই রেজাল্ট আসছে। এটা আপনি যদি সন্তুষ্ট হন নিরাইলে নামবেন, আর যদি সন্তুষ্ট না হন আমার অবজারভেশনটাকে আমি দেখে দেবো কোন কোন জায়গায় এন্ট্রি গুলো নিচে, প্রত্যেকটা এন্ট্রির হিস্টরি থাকে, কত তারিখে কয়টার সময় কোন ক্যান্ডেলের উপর এন্ট্রিটা টিকার করছেন, এগুলো বের করা যায়, বের করে দেখাবো। এবং ওইখানে কি সলিড সেটআপ ছিল কি ছিল না আলোচনা করলে হয়ে যাবে। এই জায়গাটা তৈরি করে তারপরে রিয়েল করবেন, এর আগে রিয়েল করলে আমি এগুলা রিপ্লাই দেবো না। আপনি শিখেন নাই, আপনি এখন প্রশ্ন করছেন, এর উত্তর আমি যদি দিইও বুঝবেন না, এই উত্তরটা দিলে বুঝবেন না, যখন শিখবেন তখন আমি উত্তর দিলে বুঝবেন। বুঝতে পারছেন? অনেকে আমি এক জায়গায় বলছে যে ভাই এখানে কি দেখে এন্ট্রি নেবো, আমি বলি এখানে 30 মিনিট এমএসএস লাগবে, কারণ হ্যাঁ প্রশ্ন করে ভাই এমএসএস কি? আরে ভাই এমএসএস তো ক্লাস আমি এখনো যাই নাই, আমি তাকে শিখেছি ক্যান্ডেল থিওরি ক্লাস, এখন সে এমএসএস এর প্রশ্ন করছে, আমি এমএসএস এর ক্লাস বুঝাই সারলে না, সে এটা বললে সে বুঝবে, তার মানে তার তো এখানে এন্ট্রি নেওয়ার দরকার না, সে রিয়েল এন্ট্রি নিয়ে বসে দিছে। কথাগুলা খারাপ লাগলো, এগুলা আমাদেরকে বলার কেউ ছিল না ভাই, আমরা এগুলা একদম রগে রগে মানে হারে হারে টের পাইয়া কথাগুলা বলতেছি, আর আপনাদের ভালোর জন্য বলতেছি। আসলে এগুলা অনেক কথা হয়ে গেছে, বিরাটের কথাগুলা কি দরকার, দরকার না হলে কথাগুলো বলতাম না। মার্কেট কতটুকু আসবে তাও বের করলাম কিভাবে, মার্কেট চ্যানেল ড্র করলাম, চ্যানেলে আমাকে মার্কেট ডিরেকশন বলে দিল, এইভাবেই তো মার্কেট চলতেছে, তাই না? এর বিপক্ষে গেলে আছে এক কথা, বিপক্ষে মানে অনেকে বলে ভাই এন্ট্রি দিলেন নিলাম, বিপক্ষে গিয়ে অ্যাকাউন্ট জিরো, কেন অ্যাকাউন্ট জিরো হওয়ার জন্য এন্ট্রি না? হয় বিপক্ষে গেছে আপনার ব্যালেন্সের 1% লস হয়েছে, এটা বলতে পারবেন যে একটা এন্ট্রি দিচ্ছেন এসএল খাইছে, আপনার ব্যালেন্স যদি $100 হয়ে থাকে $1 মাইনাস করেন, বা সর্বোচ্চ $2, কয়েকশো অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে এক এন্ট্রিতে, কেন? $100 অ্যাকাউন্ট আবার ডাবল হয়নি এক এন্ট্রিতে, তখন তো করেন না, তখন কি হয়, এই লাভের সময় $5 $10 লাভ হয়েছে কোনো রকমের লই আনেন, ভালো একটা এন্ট্রি গলা টিপা মেরা ফেলেন না, লেভেল টু লেভেল হকে করেন। ধরেন এখানে যারা অনেকে সেল কালকে নিচে এই এতটুকু আসছে নিয়ে নিছে, হ্যাঁ নিয়ে নেন, তবে এটা কিভাবে নেন, এটারও তো একটা সিস্টেম আছে, পার্সিয়ালি ক্লোজ করেন। 1:2 যারা ট্রেড করে 1:2 তে এখানে পার্সিয়ালি ক্লোজ করেন, বাকিটা যেহেতু আমাদের জোন আছে, জোন না থাকলে তখন একটা হিসাব, আমাদের যেহেতু এখানে লেভেল আছে, কোথায় আসতে পারে একটা সম্ভাবনা জোন আছে, তো এখান পর্যন্ত বাকিটা পার্সিয়ালি রাখেন, যেটা আমি করি। গত সপ্তাহে এখান থেকে যে আমার ভাই ছিল, আপনারা অনেকে আছেন যারা সালাম ভাই আরিফ ভাই, তারা পার্সোনালি অনেকে বলছেন যে কি এক্সপার্ট আর গিয়া বিগিনারদের মধ্যে ডিফারেন্ট এটাই, আমি কিন্তু এই লেভেল পর্যন্ত রাখছিলাম, গতকালকে এন্ট্রি নিয়ে বের হয়েছি, কেন? কারণ আমি জানি ওইটা হচ্ছে আমার ফাইনাল টার্গেট, আর এটা যাওয়ার জন্য মার্কেট যাচ্ছে, না গেলে তখন আমার ব্রেক ইভেন আছে, স্টপ লস আছে, অ্যাকাউন্ট জিরো হবে কেন? এটা এইভাবে কিছু সেটআপ ধরবে। আর এটা আপনি সারাদিন এন্ট্রির জন্য চিন্তা করবেন না যে সারাদিন অ্যাঙ্গেল ফিল পাইছি এন্ট্রি মারতেছেন না, ওইখানে মার্কেট কি সিএমপি করতেছে এটা খেয়াল রাখবেন। একটা কথা আমি বলি, খেয়াল করেন, এই যে একটা জোন, প্রিভিয়াস একটা জোন ধরেন, এটা একটা অ্যাঙ্গেল ফিল, এটা আপনাকে, এটা পাস্ট ডাটা, এটা হচ্ছে পাস্ট ডাটা, এটা আপনাকে 50% কনফিডেন্স দিবে এখানে গেলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখানে যাওয়া মানে এন্ট্রি নয়, এটা পাঁচ ডাটা মানে 50%, খেয়াল রাখবেন, পাঁচ ডাটা হচ্ছে 50%।
এখানে মার্কেট গিয়ে একটা এমএসএস করলে তখন আপনি বাকি 50% এর কনফার্মেশন পেলেন। এমএসএস টা করলো 40% হয়, এখানে আরো 10% বাকি থাকে, এখানে আনমিটিগেটেড অ্যাঙ্গেল ফিল আছে কিনা ওইটার উপরে এন্ট্রি ট্রিগার করতে হয়। এই হচ্ছে সেটা। অনেক সময় আরেকটা জিনিস ঘটে, সেটা আমি বলি আপনাদেরকে, খেয়াল করেন। কথা বলার সময় ভিডিও স্কিপ করেন না, মনে করেন আঁকাও কি করতেছি এটা ইম্পর্টেন্ট, আর ওই যে কথা বলি ওগুলো আরো ইম্পর্টেন্ট, ওগুলো খেয়াল রাখবেন। এটা হচ্ছে একটা সিস্টেম যেটা এন্ট্রি নেওয়ার জন্য আপনি টোটাল কনফিডেন্সটা পেলেন। 50% জুন হলো পাঁচ ডাটা, আর 40% জুন হলো আপনার এমএসএস। দেন এখানে ভ্যালিড অ্যাঙ্গেল পিন আছে কিনা এটাও দেখার বিষয়। আনমিটিগেটেড জোন থেকে মার্কেট মূলত এন্ট্রি গুলা হয়, এইগুলা খেয়াল করবেন। তো এই হচ্ছে এন্ট্রি, বেশি কিছু লাগে না, সিম্পল। এখানে আপনি যদি ডেইলি রিজেকশন পরে ব্রেকআউট ডিরেকশন এগুলো অ্যাড করেন তাহলে তো আরো ভালো রেজাল্ট আসবে, বাট সিম্পলি এগুলো করতে পারেন। অনেক সময় মার্কেট করবে কি ধরেন, এটা গত পরশু দিন মেবি এটা করছে। এটা কি হয়, ধরেন মার্কেট আমরা পিবিএস ঢাকার জন্য বসে আছি, ওইখানে গেলে আমরা কি করব, সেল নেব। এবার মার্কেট যাচ্ছে, ফুল ব্যাক করে করে যাচ্ছে, ধরেন ওইটা 30 মিনিটের জন্য 5 মিনিট ইভে যাচ্ছে, যাওয়ার পরে এইখানে এই জায়গাতে ধরেন এইভাবে তো গেল ক্যান্ডেল, হঠাৎ করে এখানে একটা 30 মিনিটের অ্যাঙ্গেল ফিল ক্রিয়েট করলো। এই এখন কি করবেন, এখন ওইটা আর আপনার জন্য 50% জুনও নাই, গেলে ভালো কথা, বাট না গেলে ওইটা আর আশা বাদ। কারণ এখানে নতুন অ্যাঙ্গেল ফিল করছে, তো এইখান নতুন এই অ্যাঙ্গেল ফিলটাকে টার্গেট করে এখান থেকে এন্ট্রি হয়ে যেতে পারে। তার মানে পরবর্তীতে 5 মিনিটে যখন এখানে এইভাবে মার্কেট ট্রাপ করবে, তখন এইখান থেকে এমএসএস ধরে এন্ট্রি নেন, তাহলে ওইখানে আর এন্ট্রি জোন যাওয়ার সম্ভাবনা কম। যেটা গত পরশু দিন সম্ভবত ছিল, আমি একটু দেখাই, এটা 30 মিনিটের জোন ছিল লাইভ মার্কেটে, যেটা আমি দুইটা আই আইকন দিয়েছিলাম গ্রুপে, যেখান থেকে মার্কেট সেল হতে পারে। আমি সবগুলো ডিলিট করতেছি। ওকে ফাইন, 30 মিনিটে আছে, কোথায় জোনটা ছিল এক্স্যাক্টলি এইখানে সম্ভবত, দেখি আমি, এক্স্যাক্টলি এখানে। এটা ছিল একটা অ্যাঙ্গেল পিন জোন, যেখানে মার্কেট আসলে বাই হবে। আমার একটা ছিল, আর এটা ছিল একটা সেল ফেল জোন, যতটুকু আমার মনে পড়ে। হ্যাঁ, দুইটা জোন ছিল। তো আমাদের টার্গেট ছিল কি, প্রেডিকশন ছিল যে মার্কেট এখান থেকে যখন নামে, খেয়াল করেন কথাগুলো, এখান থেকে যখন নামে এখানে আসলে আমরা এমএসএস ধরে এইভাবে যখন নামবে, এই এমএসএস যখন ক্রিয়েট হবে, দেন আমরা এখান থেকে বাই নেব। এটা ছিল আমাদের টার্গেট। তো মার্কেট এখানে আসে নাই, মার্কেট এখানে আসে না, না এসে সে কি করছে, রিসেন্টলি ওই জায়গাতে একটা অ্যাঙ্গেল ফিল করে ফেলছে। খেয়াল করেন, এই যে একটা অ্যাঙ্গেল ফিল করে ফেলে, এখান থেকে মার্কেট মুভ করা শুরু করছে, দেখতে পেয়েছেন। আর আগে কিন্তু এই যে মার্কেটটা পড়তেছে, এখানে কোনো অ্যাঙ্গেল ফিল করতে পারে না। অ্যাঙ্গেল ফিল যখন রিসেন্ট করবে, এটা সিএমপি অ্যাঙ্গেল ফিল বলে, ওইখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে এটা এখানে আসতেই হবে, এটার কোনো মার্কেটের দরকার নাই। বুঝতে পারছেন? তো ওইখানে আবার আরেকটা ক্রাইটেরিয়া ছিল, যেটা ছিল প্রিভিয়াস ডাটা একটা একটু হেল্প করছে, যেটা এই জায়গাতে এখানে একটা অ্যাঙ্গেল ফিল ছিল, বাট ওটা অলরেডি ব্রেকআউট দিয়ে দেন রিসেন্টলি অ্যাঙ্গেল ফিল থেকে মার্কেট মুভ করছিল। এই ছিল মার্কেটের, হঠাৎ সে তার ডিসিশন চেঞ্জ করে। এখন অনেকে বলে ভাই আপনি তো জোন দিয়েছেন, এখানে মার্কেট তো আসলো না, এন্ট্রি পাইলাম না। আর আপনি যদি জানা থাকে এই জিনিসটা যে না আসলেও সে রিসেন্টলি যদি সে কোনো অপরচুনিটি দিয়ে যায় এখানে এন্ট্রি খোঁজা যায়, এটা তো তখন হয় নাই, তো এটা আমি কিভাবে ড্র করে আপনাকে দেব। মার্কেট তো ছিল তখন এই জায়গাতে, এই 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 জায়গাতে ছিল মার্কেট, রাইট। ধরেন এই জোনের জন্য অপেক্ষা করতেছি, তখন ওই যে উপরের জোন তখন নাই, এখানে যে নতুন ক্রিয়েট করবে এই জায়গাতে, এটা তো জানতাম না। তো এটা পরে হয়েছে, এটার সিদ্ধান্ত আপনি নিবেন তাৎক্ষণিক। বুঝতে পারছেন? এইভাবে মার্কেট মুভ করে। এই জায়গায় আরেকটা ঘটনা ঘটছিল, খেয়াল করেন, এখানে একটা জোন ছিল যে মার্কেট এখানে আসলে আমরা বাই নিতাম, এটা ছাড়া আপাতত তেমন কোনো জোন ছিল না। আরেকটা ছিল মাইনর হিসাবে, বাট ওটাও ইফেক্টিভ হওয়ার কথা ছিল, ওইখান থেকে প্রফিট দিছে, আমি নিছিলাম এখান থেকে এন্ট্রি, আমার যতটুকু মনে পড়তেছে। এটা ছিল দুইটা জোন। তো মার্কেট প্রথম জোন থেকে এখানেও এন্ট্রি 1:3 প্লাস এর একটা এন্ট্রি দিছে M5 এ। ওকে, 30 মিনিটের জন্য। দেন মার্কেট এইখানে একটু খেয়াল করেন, রিসেন্টলি এই জায়গাতে আরেকটা অ্যাঙ্গেল ফিল করে ফেলছে এইখানে। এই অ্যাঙ্গেল ফিল থেকে 1:, এটা সানম ভাই সম্ভবত, ওনার নাম বলতেছি কারণ ওনার অ্যানালিসিস গুলো আমার ভালো লাগে। উনি এখান থেকে এন্ট্রিটা ধরতে পারছিল, যেটা আমিও ধরতে পারি নাই। খেয়াল করছেন?
ড্রিমার গ্রুপের শাহ আলম ভাই। এখান থেকে উনি একটা এন্ট্রি চমৎকার ভাবে রিফাইনিং করে পাইছে, পরবর্তীতে আমার নজর পড়ছে। তো মার্কেটে যখন এই অবস্থা ছিল, তখন তো জোন ছিল আমাদের শুধু এই দুইটা, তখন আমরা জানতাম না এখানে কি করবে, তাই এখানে একটা জোন, এখানে একটা জোন, এখানে আসলে ধরতাম। বাট মার্কেট যে মাঝখানে এখানে আবার নতুন এক ক্রাইটেরিয়া করছে, ওইটা মার্কেটে না থাকলে বোঝা মুশকিল। ওকে, এক এন্ট্রি আপনার 10 এন্ট্রির এসএল এর টিপি চলে আসে এক এন্ট্রিতে। আপনি যদি 100টা এন্ট্রি নেন, এখানে যদি 40টা এন্ট্রি টিপি আসে, আপনার প্রফিটেবল জানেন 1:2 তে যখন ট্রেড করবেন। অথচ আপনি এইভাবে যখন রিফাইনিং করে এন্ট্রি নেবেন, অন্তত 50+ টিপি আসার কথা, যেটা আসে আমার 62% আসছে গত মাসে। সরি, 58 আপনাদেরকে দেখাচ্ছি গ্রুপে। এইভাবে মার্কেটে যখন সবকিছু মেনে কাউন্ট করে এন্ট্রি নেবেন, তখন আউটপুট আসবে, ওইটা আপনি যা আছে সন্তুষ্ট থাকেন। আহামরি প্রফিট অথবা কম প্রফিট অথবা সমান সমান, বাট আপনি ডিসিপ্লিনে আছেন, এটাই বড় কথা। পরে এই দক্ষতাটা আপনাকে 6 মাস পরে কোথায় নিয়ে যাবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। অনেকে বলতে পারছেন এই ভিডিওটা দেওয়ার কথা ছিল 2-3 দিন আগে, কিছু ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আমি বললাম একটা রিসেন্টলি একটা মুভ আসুক মার্কেটের, যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস দেব, এবং কেন হয়েছে, কেন হওয়ার কথা ছিল, কি দেখে বা জোনটা এখানে বললাম সেল হতে পারে, হ্যাঁ, তার কারণগুলো বোঝানোর জন্য, আর এইগুলা বোঝানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে। আর আগে যেটা ছিল ডে ওয়ানে মার্কেট বাইরে যাবে, ওইটা আপনারা আগের ক্লাসে পাইছেন, ওইটা আর এখন আর বলি না। এটা খুব চমৎকার একটা জোন ছিল ইফেক্টিভ, ওইখানে 1000 পিপ আছে। আপনি যদি মান্থলি, আমরা এখন চিন্তা করি যে মাসে 10টা এন্ট্রি হলে যথেষ্ট, আর অনেকে চিন্তা করে ডেইলি কিভাবে 20-30টা এন্ট্রি বানানো যায়। বেশি এন্ট্রি নিবেন, অনেক সময় ভুল এন্ট্রিতে পড়ে যাবে, কনফার্মেশন নিয়ে সলিড এন্ট্রি না। এই যখন এটা রিজেকশন কমপ্লিট হয়েছিল, এখান থেকে আমার মোমেন্টাম ছিল যে এই লেভেল যাবে। 1000 পিপস অলরেডি মার্কেট এখান থেকে গেছে, আপনারা যারা আছেন গ্রুপে দেখছেন বা ভিডিও দেখছেন, এখানে দেওয়া আছে। এই তো মার্কেটের সিনারি। এখন এখানে যেহেতু মার্কেট অলরেডি বাধা ক্রিয়েট করছে, এখন মার্কেটের যে চ্যানেল আছে এই চ্যানেল পর্যন্ত আমরা অপেক্ষা করবো। চ্যানেল আসার পরে যদি সে বাই ক্রাইটেরিয়া দেয়, বাইরে ঢুকবো, আদারওয়াইজ কন্টিনিউয়াস করলে মার্কেট এখান থেকে হিউজ দাম হতে পারে। এখানে আনমেডিকেটেড লেভেল আছে, এটাও আসতে পারে, অসম্ভব কিছু না। ওকে, ফাইন। এইগুলো হচ্ছে মার্কেটের বর্তমান হায়ার টাইম ফ্রেমের যেই সিনারিও আছে এটা। তো এইভাবে যখন আপনারা সবকিছু মিলিয়ে এন্ট্রি নেবেন, তখন আপনার যে স্কিলটা কেমন ডেভেলপ হচ্ছে, কতটুকু আপডেট করা লাগবে, সবকিছু বুঝতে পারবেন। প্রতিটা জোন খেয়াল করবেন, বা প্রতিটা জোনে এন্ট্রি নেবেন না, এন্ট্রি নেওয়ার জন্য যা দরকার তা করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ওকে, ভালো থাকেন। পরবর্তী আবার ভিডিও নিয়ে যথাসময়ে উপস্থিত হবো ইনশাল্লাহ। আর প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো সাপ্তাহিক অ্যানালাইসিস দেওয়ার। এই সপ্তাহের গোল্ড রেডি অ্যানালাইসিস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই সপ্তাহে আরো কয়েকটা অ্যানালাইসিস ছিল, ইউরিডি জিবিপি, ওইগুলা ভিডিও একটু দেই নাই। ওইগুলা যতটুকু কাঙ্ক্ষিত ছিল, একটা ডে ক্যান্ডেল ক্লোজের অপেক্ষায় ছিলাম, হয় নাই, যার কারণে এগুলা রিয়েক্ট হয়েছে তার বিপরীত দিকে, এবং ওইখানেও আবার এন্টি মডেল ছিল। তো আমরা শুধু একটার উপরে যদি অবজারভেশন করি, বাকিগুলা সেম। আপনি একটা যখন বুঝতে পারবেন ক্রাইটেরিয়া, বাকি সকল কারেন্সি সেম ক্রাইটেরিয়া। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।